কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সুকান্ত মাইতির পাঠানো ডাউহিলের জঙ্গল ঘটনাটি। এই ঘটনাটি শোনার পরে আমাদের আরও একজন লিসেনার, তিনিও একটি ঘটনা পাঠিয়েছেন। আজকে সেই ঘটনাটি পড়ে শোনাবো আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি বরাবরের মতো আপনি ভালোর তলে আছেন। আমি মুনতাসির রহমান, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটি জায়গা থেকে লিখছেন তিনি। সেই ঠিকানাটি তিনি উল্লেখ করেছেন। আমি বিস্তারিত ঠিকানা এখানে উল্লেখ করছি না, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। তিনি লিখছেন, গরমকাল হওয়ায় রাতে প্রায় বিদ্যুৎ চলে যেত। এমনই এক বিদ্যুৎ বিচ্ছিন্ন রাতে বাড়ির উঠোনে বসে ভূত.com-এর ডাউহিলের জঙ্গল এপিসোডটি শুনছিলাম। তখন পাশের বাড়ির এক চাচাতো দাদা এসে আমাকে জিজ্ঞেস করলো অন্ধকারে আমি কি করছি। আমি সালাম দিয়ে বললাম, দাদা এই আর কি ভূত.com-এর ঘটনা শুনছিলাম। দাদা বললেন, ভূতের গল্প? কেমন ভূতের গল্প? আমি বললাম, এই মানুষের কাছ থেকে শোনা বা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এখানে তারা শেয়ার করে, আর রাসেল ভাই সেগুলো পড়ে শোনায়। খানিকটা চুপ থেকে দাদা বললেন, তোমরা এখনকার ছেলে, তোমরা কি আর বিশ্বাস করবে? খানিকটা ইতস্তত করে জিজ্ঞেস করলাম, হঠাৎ এই প্রশ্ন কেন দাদা? তিনি বললেন, আমিও আমার শৈশবে গ্রামে ঘটা একটা রোমহর্ষক ঘটনা জানি, যেটা আমি আমার আম্মার কাছ থেকে শুনেছিলাম। আমি নড়ে চড়ে বসলাম এবং আগ্রহের সাথে তার কাছে ঘটনাটি শুনতে চাইলাম। এও বললাম, আপনি চাইলে ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করতে পারি। দাদার অনুমতি নিয়ে আমি ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি শেয়ার করছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, সাইদ সর্দারের প্রতিশোধ শিরোনামে শেয়ার করার অনুরোধ রইল। ঘটনার সুবিধার্থে দাদার নাম ধরে নিচ্ছি রহিম। ভূত.com-এ আমার পাঠানো প্রথম ঘটনা হওয়ায় ঘটনার মাঝের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। বলছেন রহিম দাদা। সময় আনুমানিক 1890। আমার আম্মার জন্মেরও আগে। আমার আম্মা ঘটনাটি আমার নানার মুখ থেকে শুনেছিলেন। তখনকার গ্রামগুলি ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন। আমার গ্রামের নাম নন্দনপুর। গ্রামটির তীর ঘেঁষে চলে গেছে বিস্তীর্ণ নদী। গ্রামের মাঝে ছিল 2টি মসজিদ, একটি মাদ্রাসা, একটি কবরস্থান ও বিস্তৃত এক জঙ্গল, যার আনাচে কানাচে নিয়মিত চলত কালো জাদুর চর্চা। গ্রামটি আয়তনে মোটামুটি বড়। সে সময়কার গ্রামে এখনকার মতন চেয়ারম্যান, মেম্বার এসব কিছু ছিল না। সে সময় ছিল জমিদার বা সর্দার, যারা গ্রাম পরিচালনা করত। আমাদের গ্রামের সর্দার ছিলেন সাইদ মিয়া। লোকে তাকে সাইদ সর্দার নামে চিনত। গ্রামের সকল বিচার সালিশে তার কথাই ছিল শেষ কথা। সর্দার তার স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে নিয়ে থাকতেন। লোকমুখে শোনা যেত তিনি নাকি কালো জাদুর চর্চা করতেন। তিনি গ্রামের সাধারণ মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করতেন। কখনো কখনো ঝগড়ার রেশ ধরে কৌশলে মানুষের ঘরে আগুন দেওয়ার মতন কাজও করতেন। কিন্তু লোকজন তার বিরুদ্ধে কিছু বলার বা করার সাহস পেতেন না, কারণ তারা জানতেন যে তিনি কালো জাদুর চর্চা করেন। গ্রামের সকল কবিরাজও ছিল তার হাতের মুঠোয়। একদিন সাইদ সর্দারের বড় ছেলে গ্রামের এক কৃষক সিদ্দিক আলীর ছেলে রফিকের সাথে বাজি ধরে এবং সেই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদ সর্দারের ছেলে শক্ত একটি কাঠ দিয়ে রফিকের মাথায় আঘাত করে এবং রফিক ঘটনাস্থলেই মারা যায়। এর রেশ ধরে গ্রামবাসী সাইদ সর্দার ও তার পরিবারের ওপর চরম ক্ষুব্ধ হয়। গ্রামবাসী সাইদ সর্দারের সাথে বৈঠকে বসে এবং তাকে আর গ্রামের সর্দারি বা তদারকি করতে নিষেধ করে। তারা নতুন কাউকে গ্রামের দায়িত্বে দিতে চায়। এই কথা শুনে সাইদ সর্দার রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। তিনি গ্রামের সকলকে হুমকি ধামকি দিতে থাকেন। তিনি এও বলেন যে, আমি গ্রামের তদারকিতে না থাকলে গ্রামকে নিশ্চিহ্ন করে দেব। উৎসুক জনতা তখন সাইদ সর্দারকে বৈঠক থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় এবং আলী আকবর নামে গ্রামের এক প্রবীণ ব্যক্তিকে
নতুন করে গ্রামের তদারকির জন্য নিযুক্ত করে। যাওয়ার সময় সাইদ সর্দার বলে, এই গ্রাম মৃত্যুপুরীতে পরিণত হবে। এই কথার ক্ষোভ ধরে গ্রামের কয়েকজন যুবক নতুন দায়িত্বে আসা আলী আকবরের অনুমতি নিয়ে রাতে সাইদ সর্দারের বাড়িতে আগুন দেয়, যার ফলে সাইদ সর্দারের স্ত্রীসহ 2 ছেলে ও 2 মেয়ে মারা যায় আগুনে পুড়ে। আগুন দেওয়ার সময় সাইদ সর্দার বাড়ির বাইরে ছিলেন, যার কারণে তিনি প্রাণে বেঁচে যান। বাড়িতে এসে তিনি এই নির্মম দৃশ্য দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন এবং সেই রাতেই গ্রাম ছেড়ে চলে যান। উল্লেখ্য, গ্রামের কেউই তার পরিবারের জানাজা হতে দেখেনি। সাইদ সর্দার গ্রাম ছেড়ে চলে যাবার পরদিনই গ্রাম থেকে সব কবিরাজ হঠাৎই গায়েব হয়ে যায়, যেটা গ্রামবাসীকে খানিকটা চিন্তিত করে তুলেছিল। যাই হোক, প্রথম 1 সপ্তাহ ভালোভাবেই কেটে যায়। গ্রামবাসী স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে, কিন্তু পরের সপ্তাহে গ্রামে এমন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায় যা পুরো গ্রামে সাড়া ফেলে দেয়। গ্রামের 2 যুবক রাতে চায়ের দোকান থেকে চা খেয়ে জঙ্গলের পাশের পথ ধরে বাড়ি ফিরছিল, কিন্তু অনেক রাত হওয়ার পরেও বাড়ি না ফেরায় তাদের পরিবারের লোকজন মিলে তাদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গ্রামের জঙ্গলের একটি বটগাছে 2 জনের ঝুলন্ত লাশ দেখতে পায়। আশ্চর্যজনকভাবে তাদের 2 জনেরই চোখ খোলা ছিল, মনে হচ্ছিল যেন তারা ভয়ানক কিছু দেখে ফেলেছে। তার ঠিক 2 দিন পরেই গ্রামের একটি বাচ্চা মেয়ে পানিতে ডুবে 2 জন বয়স্ক রক্তবমি করতে করতে মারা যান। ঘটনাটির ভয়াবহতা দ্বিগুণ হয়ে যায় তখনই যখন গ্রামবাসী দেখে মারা যাওয়া লাশ কবরস্থ করার পর আর কবরে খুঁজে পাওয়া যায় না। লাশগুলো নির্দিষ্ট একটি জায়গায় মাথা নত করে কাউকে কুর্নিশ করার ভঙ্গিতে বসে থাকে, এবং এই নির্দিষ্ট জায়গাটি আর কোথাও নয়, জায়গাটি সেই জায়গা যেখানে সাইদ সর্দারের বাড়ি ছিল। পরবর্তী 4 দিন একে একে 9টি প্রাণ ঝরে যায়। তাদের কেউ পানিতে ডুবে, কেউ আগুনে পুড়ে, কেউ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে, কেউ বা মুখ দিয়ে অন্য কিছু বিড়বিড় করে বলতে বলতে, অর্থাৎ অন্য ভাষায় কথা বলতে বলতে বা ভয়ানক আওয়াজ করতে করতে মারা যায়। প্রত্যেকেই কবর দেবার পর সেখানে আর থাকে না। যেখানে থাকে সেটা হচ্ছে সাইদ সর্দারের বাড়ি, এবং প্রত্যেককেই মাথা নত অবস্থায় পাওয়া যায়। হঠাৎ 14টি তাজা প্রাণ ঝরে যাওয়ায় গ্রামে নেমে আসে ঘন কালো অন্ধকার, শোকের ছায়া। গ্রামের অন্তঃসত্ত্বা নারীদের বাচ্চা ভূমিষ্ঠ হতো মৃত অবস্থায়। গ্রামের লোকজন পাশের গ্রামে যেতে শুরু করে। সবাই সন্ধ্যার পর বের হওয়া বন্ধ করে দেয়। সন্ধ্যার পর গ্রামটি যেন এক ভয়ানক মৃত্যুপুরীতে পরিণত হয়। গ্রামের জঙ্গল থেকে কর্কশ গলায় চিৎকার ও করুণ আর্তনাদ ভেসে আসত। এটুকু বলতে বলতে বিদ্যুৎ চলে আসে। এশার নামাজের আজান দিয়ে দেয়। দাদা বললেন, এশার ওয়াক্ত হয়ে গেছে, আজ থাক, সময় করে কাল সকালে আমার বাড়িতে এসো, বাকি ঘটনা না হয় কাল বলবো। এটুকু বলে রহিম দাদা চলে গেলেন। রাতটা আমার অনেকটা নির্ঘুম কেটেছিল। বারবার মাথায় আসছিল তারপর কি হয়েছিল গ্রামটিতে। কোনো মতে রাতটা পার করে ফজরের নামাজ মসজিদে আদায় করেই রওনা দেই। মসজিদে রহিম দাদার সাথে দেখা পাই। নামাজ শেষে দাদার সাথেই সরাসরি তাদের বাড়িতে যাই। দাদি অর্থাৎ রহিম দাদার স্ত্রী আমাকেও রহিম দাদাকে চা বিস্কিট খেতে দেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে অনেকটা গম্ভীর কণ্ঠে রহিম দাদা বললেন, কাল রাতে কতটুকু বলেছিলাম? আমি বললাম, গ্রামে ততদিন 14 জন মারা গেছে, আর গ্রামবাসী গ্রাম ছাড়তে শুরু করেছে। দাদা কাশি দিয়ে গলা পরিষ্কার করতে করতে আবার বলতে শুরু করেন, গ্রামটি একটি মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর গ্রামের 2 মসজিদের ইমামকে ডাকা হলো। গ্রামের নতুন সর্দার আলী আকবর 2 ইমামকে বললেন এর একটা বিহিত করতে। ইমাম 2 জন বললেন এশার নামাজ পড়িয়ে তারা আলী আকবরের বাড়িতে আসবেন এবং সেখানে আসনে বসবেন। পরে মাগরিব পার হয়ে এশার নামাজের ওয়াক্ত হলো, কিন্তু ইমামদের 2 জনের কেউই মাগরিবের নামাজ পড়িয়ে এশার নামাজ পড়াতে এলেন না। বহু সময় কেটে যাওয়ার পরও 2 ইমামের কেউই আলী আকবরের বাড়িতে না আসায় তিনি 2 ইমামের বাড়িতে লোক পাঠান যাতে করে তাদেরকে নিয়ে আসে। কিছুক্ষণ পর আলী আকবরের পাঠানো লোকজন চোখে মুখে ভয়ের ছাপ নিয়ে ফিরে আসে এবং এমন তথ্য দেয় যা শুনে আলী আকবর সহ উপস্থিত গ্রামবাসীর সবার রক্ত হিম হয়ে যায়। তারা কাঁপতে কাঁপতে বলে, সর্দার, ওই 2 জন ইমাম সাহেব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের 2 জনের মুখ থ্যাতলানো, পাঁজরের হাড় দেখে মনে হচ্ছিল কেউ যেন শরীরের ভেতরে হাড়গুলো ঢুকিয়ে দিয়েছে, আর তাদের শরীরে 1 ফোঁটাও রক্ত নেই।
এরপর রাতে দুজনের জানাজা পড়ানো হয় এবং তাদেরকে কবর দেয়া হয়। পরদিন সকালে দুই ইমামের মৃতদেহই মাথা নিচু করা অবস্থায় সেই সাইদ সর্দারের বাড়িতে পাওয়া যায়, যেন তারা কুর্নিশ করছে। ভয়ে কেউ কাছে যাওয়ার সাহস পেল না। দেখতে দেখতে ঝরে যায় আরো বৃষ্টি প্রাণ। আশেপাশের গ্রাম থেকে অনেক হুজুর কবিরাজ আনা হয়েছিল, কিন্তু লাভ কিচ্ছু হয়নি। তারা গ্রামে পা রাখা মাত্রই বলতেন, এ তো দেখছি জাহান্নামে এসে পড়েছি। না না, আমাদের দ্বারা এই কাজ হবে না, বড় কোনো কবিরাজ দেখান। গ্রামের মানুষের দিনকাল ক্রমে দুর্বিষহ হয়ে উঠতে থাকে। একদিন গ্রামে এক ফকিরের আবির্ভাব হয়। গ্রামের লোকজন চিন্তা করে এই ফকিরকে দিয়ে চলমান ঘটনার কোনো সমাধান করানো যায় কিনা সেটা দেখবে। অনেকেই আবার এও চিন্তা করেন যে বড় বড় কবিরাজি পারল না, এই ফকির আর কি এমন আহামরি সমাধান করবে। অবশেষে গ্রামের সর্দার আলী আকবর এবং গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নিয়ে ওই ফকিরের কাছে গিয়ে অনুরোধ করলেন গ্রামে চলমান মৃত্যুর খেলার একটা সমাধান করে দিতে। তিনি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, অনেক দেরি করে ফেলেছিস তোরা, দেখি কি করা যায়। কাল সকালে আমার কাছে আসবি, তখন জানতে পারবি কি কারণে তোদের গ্রামে এই অভিশাপ নেমে এলো। এখন যা তোরা। ওই দিন মাঝরাতে আলী আকবরের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনে লোকজন ছুটে যায়। তার বাড়িতে গিয়ে দেখে আলী আকবরের মাথাবিহীন নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং মাথাটি তার বাড়ির পাশের আম গাছে ঝোলানো। এটা দেখে লোকজন ভয়ে ছুটাছুটি করে যে যার বাড়িতে চলে যায় এবং সকাল হলে সেই ফকিরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ফকিরটি তাদের বলেন, তোদের গ্রামে 5টি অতৃপ্ত আত্মার কারিন জিন ও 17টি রক্তপিপাসু পিশাচ চালান দেয়া হয়েছে। তাদের নির্দেশ দেয়া হয়েছে গ্রামে একে একে সকলকে নির্মমভাবে মেরে ফেলার জন্য। কাজটি করেছে তোদের গ্রামের সাইদ সর্দার ও এই গ্রামের 4 জন কবিরাজ। 10 বাটি রক্ত দিয়ে তাদের আহ্বান করা হয়েছে। 3টি পাঠা ও 17টি কবুতর বলি দিয়ে ওই 17টি নরপিশাচকে চালান দেয়া হয়েছে। গ্রামের কারো মৃত্যুর পর তাদের লাশ কুর্নিশ করা অবস্থায় পাওয়ার কারণ ওই 5টি কারিন জিন। তারা এসব কাজ করছে। যদিও এর সমাধান অনেকটা জটিল, কিন্তু আমি এর সমাধান করতে পারবো। তোরা আমাকে তোদের কবরস্থানের 3 মুঠো মাটি, 7টি লাল কাপড়ের টুকরা, আগরবাতি, এক দামে কেনা একটি গরু ও 17টি কবুতরের বাচ্চা সন্ধ্যা হবার আগে এনে দে। ও হ্যাঁ, কবরস্থানের মাটি কেউ একা আনতে যাবি না, কমপক্ষে 3 জন মিলে যাবি এবং মাটি নিয়ে ফেরার সময় পেছনে তাকাবি না। দিনের বেলা ভেবে সাহস করে পেছনে তাকালে নিশ্চিত মৃত্যু। সাবধান, ভুল যেন না হয়। তারপর সবাই যে যার কাজে চলে যায় এবং সন্ধ্যার আগে ফকিরের বলে দেয়া সবকিছু নিয়ে হাজির হয় ফকিরের কাছে। ফকির সব নিয়ে তারপরে বলে, সবাই বাড়ি যা, ভুলেও কেউ বাইরে বের হবি না। বাড়ির বাইরে অনেকেই তোদের নাম ধরে ডাকাডাকি করবে, আর বেশ ধরেও ডাকতে পারে। খবরদার, এই মরণ ফাঁদে কেউ পা দিবি না। কাল সকালে এই জায়গায় একটি লাল পুটলিতে কিছু মাটির গুঁড়ো পাবি, সেগুলো পুরো গ্রামের সীমানায় ছড়িয়ে দিবি। এতে করে কোনো অশুভ শক্তি আর এই গ্রামে প্রবেশ করতে পারবে না। অতঃপর সবাই নিজ নিজ ঘরে সন্ধ্যার আগে চলে যায়। গ্রামবাসীর মতে সন্ধ্যা হবার কিছুক্ষণ পরই নাকি গ্রামে এক থমথমে অবস্থা বিরাজ করছিল। বাতাস ভারী হয়ে এসেছিল এবং অজানা এক আতঙ্ক পুরো গ্রামকে গ্রাস করেছিল। রাতের ঘন কালো অন্ধকার তীব্র থেকে তীব্রতর হবার পর বাইরে তুমুল ঝড় শুরু হয়, যেন সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। গ্রামের জঙ্গল থেকে ভয়ানক আর্তচিৎকার ভেসে আসছিল। বাহির থেকে অনেকের নাম ধরে ডাকাডাকি করা হচ্ছিল। সারা রাত এরকম ভয়ঙ্কর তাণ্ডব চলে। একসময় ভোরের আলো ফোটার সাথে সাথে সবকিছু নিশ্চুপ হয়ে যায়। সকালে গ্রামবাসী ছুটে যায় সেই ফকিরের কাছে। তারা সেখানে গিয়ে সেই ফকিরকে আর খুঁজে পায় না। ফকিরটি যেখানে বসে থাকতো সেখানে একটি লাল কাপড়ের পুটলি পাওয়া যায়। পুটলির ভেতর মাটির গুঁড়ো পাওয়া যায়। পরে তা ফকিরের কথা মতন গ্রামের সীমানায় ছড়িয়ে দিয়ে আসা হয়। তারপরে আর কোনো প্রাণহানি হয়নি গ্রামটিতে। এরই মধ্য দিয়ে গ্রামটি এক বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটায়। কিন্তু সেই ফকিরের কি হলো? গ্রামবাসী আশেপাশের গ্রামে খোঁজ করেছিল, তার কোনো চিহ্নও পাওয়া যায়নি। সে কি আসলেও এসেছিল? হঠাৎ গ্রামে এসে সবকিছু সমাধান করে এভাবে উধাও হয়ে গেল কিভাবে? সে কি আদৌ মানুষ ছিল নাকি মানুষরূপী কোনো জিন? গ্রামবাসী তা জানতে পারেনি।
আর কি হলো সেই সাইদ সর্দারের? 2 গ্রাম পরে একটি গ্রামে তার মাথাবিহীন লাশ বটগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মাথা পাওয়া যায় বটগাছটির গোড়ায়। ঠিক কি হয়েছিল তার সাথে আজও এক অজানা রহস্য। এটুকু বলেই রহিম দাদা এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখন বাড়ি যাও। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। আমি রহিম দাদাকে সালাম দিয়ে বাড়ির পথ ধরলাম। ফেরার পথে একটি প্রশ্নই বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কে সেই ফকির? কি বা পরিচয় তার? আদৌ কি সে মানুষ? মানুষ হলে রাতারাতি কিভাবে এমন উধাও হয়ে যায়? আশেপাশের গ্রামেও তার খোঁজ মেলে না। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করেছেন তিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আগামীতেও আপনার ঘটনা পাবো এবং আপনি ভালোই লেখেন, আপনি ঘটনা পাঠাবেন সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবার যে ঘটনাটি পড়ব সেই ঘটনাটি যিনি লিখেছেন তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন রহমতপুরের ছায়া। চলুন দেখি কি আছে ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আপনি যেহেতু সবসময় সত্য, মায়া আর রহস্যের পাশে থাকেন, তাই আজকে আপনার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। একটা কাহিনী যেটা আমি আমার আব্বুর মুখ থেকে শুনেছি, কিন্তু শোনার পর থেকে আমার নিজের ঘুম হারাম হয়ে গেছে। শুরুটা ছিল কুয়াশার মতো। 2003 সালের দিকে আমার আব্বু একবার গিয়েছিলেন মামার বাড়ি। কুষ্টিয়ার খুব কাছে একটা গ্রাম রহমতপুর। সেই গ্রামে তখন একরকম থমথমে অবস্থা, কারণ গ্রামের একমাত্র শিক্ষিত লোক রুহুল আমিন সাহেবের মেয়ে নুসরাত হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। আগে মেয়ে ছিল হাসি খুশি, মিষ্টি স্বভাবের, কিন্তু একদিন বিকেলে পুকুর পাড় থেকে ফিরে এসে সে একদম চুপ হয়ে যায়। নেই কোনো হাসি, নেই কোনো কথা, চোখে শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকা। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন টুক 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 মেঝেতে কার যেন পায়ের শব্দ। বাড়ির সবাই ঘুম থেকে উঠে দেখে নুসরাত জানালার পাশে দাঁড়িয়ে, মুখে সাদা ফেনা, চোখ লাল, আর ফিসফিস করে বলছে, ও আমাকে ডাকে, ও আমাকে নিয়ে যেতে চায়। সেদিন ছিল বুধবার, আষাঢ় মাসের একদম শেষ দিক। বর্ষা চলছে, আকাশ কালো মেঘে ঢাকা, বাতাসে হালকা পচা পুকুরের গন্ধ, চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। সন্ধ্যার আজান শেষ হওয়া মাত্রই নুসরাত বের হয় পুকুর পাড়ে একটা চুলের ক্লিপ খুঁজতে, যেটা ওর পড়ার টেবিল থেকে উড়ে গিয়ে জানালার বাইরে পড়ে যায়। পুকুর পাড়ে গিয়ে নুসরাত হঠাৎ দাঁড়িয়ে পড়ে। কিছু একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ওর চুলের ভেতর দিয়ে চলে যায়। চুল বেয়ে নিচে নামতেই শোনে এক গলা, খুব নিচু, ফিসফিসে কিন্তু পরিষ্কার, তুই এখানে কি করিস? নুসরাত চমকে ওঠে না, আশ্চর্যজনকভাবে ও শান্ত থাকে। মাথা ঘুরে তাকায়, কেউ নেই, শুধু একটা ছায়া, ঠিক গাছের নিচে। কোনো গঠন নেই, মুখ নেই, শুধু দাঁড়িয়ে আছে, এতটাই নিঃশব্দে যে মনে হয় সব থেমে গেছে। ছায়াটা বলে, তুই চিনিস না আমাকে? তবে আমি তোকে চিনি। তোর চোখে দুঃখ আছে, আমি এগুলো বুঝি। নুসরাত ফিসফিস করে বলে, তুমি কে? ছায়া জবাব দেয় না, তার বদলে একটা নুড়ি পাথর গড়িয়ে এসে পড়ে ঠিক নুসরাতের পায়ের কাছে। ও সেটা নেয়। পাথরের গায়ে ছোট করে খোদাই করা, আমি থাকি তোর পাশে। সেদিন থেকে শুরু, ধীরে ধীরে বদলে যায়। প্রথম সপ্তাহে নুসরাত আগের মতোই থাকে, তবে একদিন মা খেয়াল করে সে ঘন ঘন আয়নায় তাকায়, অদ্ভুতভাবে নিজের চোখের দিকে তাকিয়ে থাকে। হালকা গলায় ফিসফিস করে বলে,
ও চোখের কথা বলে। ও বলেছে আমার চোখ সুন্দর। তার পরের দিনগুলোয় নুসরাতের ঘরে হঠাৎ করে ছোট ছোট জিনিস হারাতে থাকে। কখনো কানের দুল, কখনো খাতা, আবার কখনো পেন। আর প্রতিবার হারানো জিনিসটা পাওয়া যায় বিছানার নিচে রাখা একটা পুরনো বাক্সে, যেটাতে সে কখনোই হাত দিত না। মা জিজ্ঞেস করলে সে বলে, ও রেখেছে, খারাপ না, ও চাইছে আমার জিনিসগুলো যেন আমি এখানেই রাখি। দ্বিতীয় সপ্তাহ। নুসরাত কারো সাথে চোখে চোখ রাখে না। আব্বু ডাকলে উত্তর দেয় না। রাতে যখন সবাই ঘুমায় তখন সে খাতায় আঁকতে থাকে ছায়া মানুষ, মাথাবিহীন, আগুনের মতো দাগওয়ালা শরীর। মাঝে মাঝে খাতায় লেখা পাওয়া যায়, আমার কিছু হলেও রাগ করবে, ওকে ভয় পাই না, ও ভালো, শুধু অন্য কেউ জানলেও খুশি হয় না। রাত 3টা বাজলেই তার ঘর থেকে হালকা ফিসফিস আওয়াজ আসে। কেউ বোঝে না সে কি বলছে। তৃতীয় সপ্তাহ। নুসরাতের হাত সবসময় ঠান্ডা। ঘরের বালিশ, জানালার পাশে রাখা পর্দা, এসব জিনিসে ধূপের মতো পোড়া গন্ধ থাকে। একবার মা বইয়ের ভেতরে একটা কাগজ খুঁজে পান, তাতে শুধু লেখা, তুই যদি আমার খবর কাউকে না দিস তাহলে ঠিক আছে, দিলে আমি তোর বাবাকে পুড়িয়ে মারব। ওই দিনই প্রথম মা ভয় পায়। রুহুল সাহেব আর দেরি করেন না, মৌলানা আব্দুল জব্বার পীর সাহেবকে ডাকেন। তিনি আসেন ঝিনাইদহ থেকে, হাতে খেজুর পাতায় মোড়ানো তাবিজ। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এটা এফরিত জিন, পিশাচ প্রকৃতির, রক্তচোষা, একে কথায় তাড়ানো যাবে না। 3 দিন ঝাড়ফুঁক চলার পর এক রাতে জিন নিজের অস্তিত্ব জানায়। তার কথায় তাচ্ছিল্য ও অহংকার ফুটে ওঠে। সে পীর সাহেবকে নিয়ে যেমন তাচ্ছিল্য করে, নিজের সম্পর্কে সে বলে, আমি পিশাচ, আমি আগুন। ঘর কাঁপে, বাতি নিভে যায়, কাঁচ ফেটে যায়। পীর সাহেব 7 দিন সিয়াম রেখে নুসরাতের শরীরে 33 বার ফু দেন। সবচেয়ে বড় আঘাত আসে তখন যখন নুসরাত বলে, সে তো আমার বন্ধু ছিল। এই কথাটার পর ঘরে কিছুক্ষণ চুপচাপ নীরবতা। বাতাস থেমে যায়, যেন বাতাসও শুনছে সেই কথা। পীর সাহেব কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করেন, কে বন্ধু মা? নুসরাত মৃদু গলায় বলে, ছায়াটা, হয়তো ও আমাকে বলেছিল আমি সুন্দর, আমার চোখে দুঃখ দেখেছিল। সবাই স্তব্ধ। রুহুল সাহেবের চোখে পানি। মা কান্না আটকাবার চেষ্টা করে। পীর সাহেব বলেন, এই বন্ধুত্ব ছিল একতরফা না, একদম হিসেবি। ইফরিতরা এভাবেই মানুষের ভেতরে শূন্যতার সৃষ্টি করে। তুমি ওকে ডাকুনি, ও তোমাকে খুঁজে নিয়েছে। নুসরাতের মাথা এবার নিচু, তার চোখের কোণে একটা অশ্রু, কিন্তু সেই অশ্রুতে আগুনের ঝিলিক। সে ধীরে ধীরে বলে, ও এখন রাগ করেছে। ও বলেছে আমি বিশ্বাসঘাতক, বলেছে আমি ওকে বিক্রি করে দিয়েছি। সেই রাতেই পীর সাহেবের নির্দেশ শুরু হয়। চলে রুকাইয়া। রাত 12টা। ছাদে ঝড়ের শব্দ, ঘরের কাঁচ কাঁপছে, বাতি নিভে গেছে। হঠাৎ নুসরাত চোখ বড় করে চিৎকার করে ওঠে, ও এসে গেছে, ও এখন ভেতরেই আছে। পীর সাহেব তাকিয়ে দেখেন জানালার বাইরে সেই গাছটার নিচে একটা ছায়া, আগের চেয়ে অনেক বড়, অনেক ভারী। তার শরীর জ্বলছে না, বরং যেন আলো শুষে নিচ্ছে। পীর সাহেব বলেন, সবাই চুপ, কেউ ভয় পেও না, ও যত বড়ই হোক আল্লাহর নিচে। তিনি মাটিতে একটা দাগ কেটে দোয়া পড়েন। ছায়াটা তখন জানালার গায়ে চেপে আসে। একটা হাড়গিলে চেহারা, মুখ নেই, শুধু ঘন কালো ছায়া। নুসরাত হঠাৎ নিজেই বলে ওঠে, ও বলছে আমি ওকে ডেকেছিলাম, আমি চোখ দিয়ে ওর পথ আটকেছিলাম। পীর সাহেব গম্ভীর গলায় বলেন, এতদিন তোকে নিজের বানিয়েছিল, এখন তুই আল্লাহর আশ্রয়, মেয়েটাকে ছেড়ে দে। তারপর ছুড়ে দেন তাবিজের পানি। ছায়াটা একবার ছটফট করে ওঠে, গাছ কাঁপে, ঝড়ের মতো আওয়াজ হয়। তারপর সব নীরব, নিস্তব্ধ। সবকিছু শান্ত হলে নুসরাত চোখ মেলে তাকায়, ক্লান্ত, শুকনো, কিন্তু চোখে একটা মুক্তির আলো। সে ধীরে ধীরে বলে, আমি জানি ও ফিরবে না, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা রয়ে গেছে, ওর জায়গাটা কেউ নিতে পারবে না। তারপর সেই পাথরখানা মাটিতে পুঁতে ফেলা হয়, যেটাতে খোদাই ছিল, আমি থাকি তোর পাশে। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি ভালো লেগেছে আপনাদের। আমারও মনে হয়েছে যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, সেই জন্যই শেয়ার করলাম। যারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন এই ঘটনাটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে শুনেছেন বা কখনোই শোনেননি বা আগামীতে শুনবেন, কিন্তু সেই ঘটনাগুলো সবসময়ই সেরা। চলুন শুনে আসি সেরকম কিছু ঘটনা।
আছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। অবশ্য আমি জানি আপনি ভালোর দলেই থাকেন। অনেকদিন ধরে ভূত FM শুনেছি, এরপর ভূত.com, বলতে পারেন ঘুমানোর আগে ভূত.com-এর ঘটনা না শুনলে ঘুম আসে না। অনেক আশা ছিল আপনার সাথে দেখা করব, আমার ভাই তার জীবনে ঘটে যাওয়া অনেক ভয়ানক ঘটনার কথা বলবো, কিন্তু সৌদি প্রবাসী হওয়ার কারণে তার হলো না। তাই আপনাকে ইমেল করে ঘটনা পাঠাচ্ছি, আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। আমার নাম ফিরোজ আলম, চাঁদপুর জেলার হাইমচুর উপজেলায় আমার বাড়ি। যাই হোক, ঘটনা শুরু করি। ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স 7 থেকে 8 বছর। আমার ছোট ভাইয়ের বয়স ছিল 6 বছর। একদিন আমার আম্মুর সাথে আব্বুর প্রচণ্ড ঝগড়া হয়, তাই আম্মু আব্বুর সাথে রাগ করে নানুদের বাড়িতে চলে যায়। আসার পরে দেখে আম্মুর বড় ভাই মানে আমার মামা তার বউকে মারছে। পরে আমার মামা বাড়ি থেকে চলে যায়। তারপর আমার মামা নেই, তার বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নেয়। নানু তাতে বাধা দেয়। এখানে আরেকটা কথা বলে রাখি, আমার আম্মু আমাদের বাড়ি থেকে আসার সময় আমাকে রেখে আসে, আমার ছোট ভাইকে নিয়ে আসে। তো মামানিকে নানু তার বাপের বাড়ি যেতে বাধা দেয় এবং এই করতে করতে বিকেল শেষ হয়ে আসে। তখন গ্রামে মাত্র একটা ডিপ টিউবওয়েল ছিল, এদিকে বাড়িতে পানি নেই। নানু পানি আনতে যাবেন, তখন আম্মু নানিকে বলল, আপনি যাবেন না, তাহলে ভাবি বাপের বাড়ি চলে যাবে। তখন আম্মু আমার ছোট ভাইকে ভাত মেখে খেতে দিয়ে পানি আনতে চলে গেল। আর এইদিকে আমার নানু বিছানার কাঁথা সেলাই করছেন। আমাদের নানু বাড়িটা অনেক বড়, কারণ তারা ছাড়াও এই বাড়িতে আমার নানার বোন জামাই জায়গা কিনে একই সাথে থাকে। আমার আম্মু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার আম্মুর ফুফাতো ভাইয়ের ছেলে ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখে। সে দেখে আমার ভাই বাথরুমে গেছে, তারপর বাথরুম থেকে পানি আনার জন্য পুকুরে গেছে। যখন আমার ভাই পুকুরের পাড়ে গেছে তখন একটা অবয়ব, যার মাথা নেই, 2 সিনাতে 2 চোখ, শরীর জলজল করছে, সে আমার নানু বাড়ির পুকুরে পাড়ের তালগাছ থেকে হাত দিয়ে আমার ভাইকে তালগাছের ওপরে নিয়ে তারপরে আছাড় মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে আমার আম্মুর ফুফাতো ভাইয়ের ছেলে চিৎকার করে ঘুম থেকে ওঠে। তখন তার আম্মু আব্বু বলে, কি হয়েছে? সে বলে, আমি দেখি ফিরোজা ফুপুর ছেলেকে মেরে ফেলেছে। তখন তার বাবা মা তাকে বকাবকি করে এবং বলে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে উল্টাপাল্টা সব স্বপ্ন দেখছে। এদিকে আমার আম্মু পানি আনতে গিয়ে তার বান্ধবীর বাসায় আলিফ লালা দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারপর সন্ধ্যার পরে বাড়ি আসে, এসে দেখে আমার ভাই নেই। আমার ভাইয়ের নাম ছিল কুদ্দুস। তো আম্মু কুদ্দুস কুদ্দুস বলে ডাকছে, কিন্তু কোনো সাড়া মেলে না। নানুকে বললেন, কুদ্দুস কোথায়? নানু বললেন, কুদ্দুস তো ঘরে ছিল, দেখ কোথায় আছে। এইভাবে আমার ভাইয়ের খোঁজ চলতে থাকে। তখন আমার আন্টি বাড়িতে ছিল, পাশেই তাদের বাড়ি। আমার ভাইকে খুঁজতে লোক পাঠালেন তারা, কিন্তু আমার ভাই কোথাও নেই। আমার নানু বাড়ি থেকে খবর এলো আমাদের বাড়ি থেকে আমার আব্বু এবং আমি সাথে সাথে চলে আসি। আমরাও খুঁজছি কুদ্দুসকে, কিন্তু কোথাও কুদ্দুস নেই। সারা রাতেও কুদ্দুসকে পাওয়া গেল না। পরদিন আমার আম্মুর ফুফাতো ভাইয়ের ছেলে বলে উঠল, আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম। তখন আমার আন্টি পুকুরে নেমে কিছুক্ষণ খোঁজার পর দেখে পুকুরের পাড়ের ঝোপঝাড়ের নিচে কিছু একটা দেখা যাচ্ছে। আন্টি আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই দেখে আমার ভাই পুকুরের পাড়ে পড়ে আছে। আমার ভাই ফুলে অনেক মোটা হয়ে গেছে। কি বলবো, আমার ভাইটা ছিল সবার আদরের, দেখতে খুবই সুন্দর, মায়াবী চেহারা। যাই হোক, তারপর তাকে ইসলামী নীতি অনুযায়ী দাফন কাফন করা হয়। আমার ভাইকে কবর দেয়া হয় আমার নানার বাড়িতেই। তাকে মাটি দেওয়ার পরে আমি কোদাল নিয়ে কবরের পাশে চলে যাই তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য। আসলে তখন আমি বুঝতাম না যে মানুষ মারা যায় সে আর ফিরে আসে না। আমার নানা আমাকে সেখান থেকে নিয়ে যায়। আম্মু কেঁদেই যাচ্ছিলেন। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমের মাঝে উনি ঠিক এইরকম স্বপ্ন দেখেন যেমনটা দেখেছিলেন আমার আম্মুর ফুফাতো ভাই। আম্মু চিৎকার দিয়ে ওঠেন, কান্না করতে থাকেন। ঘটনা যদি এখানে শেষ হতো ভালোই হতো, কিন্তু না। রাত আনুমানিক 2টা। আম্মুর চোখে ঘুম নেই ভাইয়ের মৃত্যুতে। আম্মু দেখেন হঠাৎ ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। ঘরের মধ্যে একটা অবয়ব প্রবেশ করল। আম্মু এবং তার ফুফাতো ভাইয়ের ছেলে যেমনটা স্বপ্নে দেখেছিলেন। আম্মু তখন চিৎকার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুখে কোনো শব্দ আসছিল না। আম্মুর শরীরও কাজ করছিল না। আম্মু অবয়বটাকে দেখলেন আস্তে আস্তে তার দিকে আসছে। ঠিক আম্মুর পাশে এসে অবয়বটি আমার দিকে তাকায়, আমাকে নেয়ার জন্য হাত বাড়ায়।
তখনই আম্মু আল্লাহর নাম নিয়ে চিৎকার দেন। বাড়ির সকলে ছুটে আসে। আম্মুর মাথায় পানি দেয়া হয়। আম্মু একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে পাবার সাথে সাথে আমাকে দেখতে চান। সবাই কি হয়েছে বললে আম্মু তখন সবাইকে এই ঘটনা খুলে বলেন। এর ঠিক 1 বছর পরে আমার বড় মামার ছেলে, যার নাম ছিল আলামিন, সে আমার ছোট মামার সাথে গরুকে গোসল করাতে নিয়ে যায়। মামাতো ভাইয়ের বয়স তখন ছিল 6। আমার মামাকে আলামিন বলে, কাকা আমি মণ্ডল খাবো। আসলে মণ্ডল হচ্ছে একটা ফল, এটাকে অন্য এলাকায় অন্য নামও দিয়ে ডাকতে পারে। মামা বলল, ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি গাছ থেকে পেরে নিয়ে আসবো। মামা দুপুরে গরুকে গোসল করিয়ে বাড়িতে আসেন এবং মণ্ডল নিয়ে আসেন আলামিনের জন্য। কিন্তু আলামিনের কোনো সারা শব্দ নেই। নানু বলে, আলামিন তো তোর সাথেই গেল। মামা বলেন, আমি তাকে অনেকক্ষণ আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সবাই তাকে খুঁজতে বের হয়। পুকুরের পানিতেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব বাড়িতে খোঁজা হচ্ছে। অবশেষে আম্মুর সেই ফুফাতো ভাইয়ের ছেলেকে জিজ্ঞেস করা হয় সে কোনো স্বপ্ন দেখেছে কিনা। সে বলে, না আমি তো কোনো স্বপ্ন দেখিনি, তবে আমি দেখেছি আলামিন আমাদের বিলের কাছে আছে। একটা লোক যাকে আমি আগে কখনো দেখিনি তার সাথে খেলা করছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সেই লোকটির মুখ আমার মাথায় কিছুতেই আসছে না। তখন কারো কিছু বুঝতে বাকি রইল না। সবাই আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকে স্মরণ করলো। সবাই আলামিনকে খুঁজতে থাকে। হঠাৎ নানুর চোখ পড়ে ছোট্ট একটা কুয়ার দিকে, যেটাতে হাঁটু সমান পানি। নানু সেখানে যান এবং দুটো পা দেখতে পান। নানু লাফ দিয়ে সেখানে নামেন, চিৎকার করে সবাইকে ডাকেন, আলামিনকে মেরে ফেলেছে। মাথাটা মাটির দিকে, পাটা ওপরের দিকে। কত কষ্টই না পেয়েছে ছেলেটা। আলামিনকেও আমার ভাইয়ের পাশেই দাফন করা হয়। কবিরাজ আসে, বাড়ি বন্ধ করতে চায়, কিন্তু কি লাভ? আচ্ছা, এতক্ষণ যে ছেলেটার কথা বলছি, আমার আম্মুর ফুফাতো ভাই, তার সম্পর্কে এখন বলি। তার নাম ছিল খলিল। আলামিন মারা যাওয়ার কিছুদিন পর খলিল ভাই কাজের জন্য ঢাকা চলে যান এবং একটা বেকারিতে কাজ নেন। এভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সে মাঝে মাঝেই ওই অবয়বটিকে দেখত। একদিন বাড়িতে খবর আসে খলিল ভাই হাসপাতালে আছেন। তার পরিবার ছুটে যায় ঢাকায় সেই হাসপাতালে। পরে আমরা বাড়ি থেকে জানতে পারি খলিল ভাই মারা গেছেন। রাত 2টার দিকে খলিল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। পরে তাকে আমি দেখতে চাই। আম্মু আমাকে বারবার নিষেধ করেছিলেন, কিন্তু আমি তাও দেখতে চাই। আমি দেখি খলিল ভাইয়ের বুকের ওপর একটা বড় গর্ত এবং সেই গর্ত দিয়ে তার ফুসফুস, কলিজা, নাড়িভুড়ি সব দেখা যাচ্ছে। আমি দেখে খুব ভয় পাই। খলিল ভাইয়ের পরিবারের কাছ থেকে আমি জানতে পারি খলিল ভাই মারা যান রুটি বানানোর মেশিনের ভেতর পড়ে। কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না। কিভাবে হলো কেউ বুঝতে পারছে না। এদিকে বেকারির মালিকরাও কিছু বুঝতে পারছে না। তারা কিছু অর্থনৈতিক সহযোগিতা করে। এরপর থেকে এই অবয়ব নিয়ে আর তেমন কিছু ঘটেনি। আমার মনে হয় যারা ঘটনাটি শুনলেন কতটা ভালো লেগেছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 228তম এপিসোড ভূত.com-এর অপেক্ষার পর আবারও ফিরে আসা, এবং এই অপেক্ষার ভেতরে এক ধরনের আনন্দ আছে। আর সেই আনন্দের জন্যই বারবার ফিরে আসতে চাই, বারবার ফিরে আসতে হয়। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেস আগের মতোই russell.booth.com@gmail.com। আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ঈদের আর মাত্র কয়েকটি দিন বাকি, এবং আমি বিশ্বাস করি যে যারা ঈদে ঢাকা ছাড়বেন বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা ফিরবেন বা বিভিন্ন জায়গা থেকে এক কথায় বলতে গেলে দেশের বাড়িতে যাবেন, তারা অলরেডি প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন
করছেন এবং করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের ঈদের এপিসোডটি জমজমাট করতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আশা করি ভালো আছেন, কারণ বরাবরের মতোই আপনি ভালোর দলে। আজকে আমি ভূত.com-এ আমার প্রথম ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে, কারণ ঘটনাটি অনেক রোমহর্ষক এবং ভয়ানক। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটির স্থান হচ্ছে কুয়াকাটা। সেখানকার একটি ট্যুরিস্ট স্পট আছে মিস্ত্রিপাড়া কেন্দ্রিক স্থানে। সেখানকার পুরনো একজন মেম্বার আমার ভাইয়ের শ্বশুর, অর্থাৎ আমার তালুই হন। সঙ্গত কারণে তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। মূল ঘটনা হচ্ছে তার বাড়ির পাশে একটি ছোট্ট ডোবাকে নিয়ে। তার ওই ডোবা মূলত তার নলকূপ বা আমরা স্থানীয় ভাষায় চাপকল বলে থাকি, ওটার পানি দ্বারা সৃষ্ট। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল বা সর্বোচ্চ কোমর পরিমাণ পানি ছিল। সেই ডোবায় অনেক রকমের ছোট ছোট মাছ, যেমন উটকল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল। তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের অনুমতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং পরদিনই কাজটি করা হয়। এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ, চ্যাং মাছ পাওয়া যায় এবং গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে। এক পর্যায়ে সেখানকার একজন লোক, যার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহৃত আজিজ মিয়া, সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ। মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি, কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান, কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন। তিনি যখন মাছটিকে হাতে নেন, তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বিষয়টি তিনি সাধারণভাবেই নেন। তিনি তার মাছগুলো একটি আড়তে নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন। ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায়। পরদিন সকালবেলা তার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। আজিজ মিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন, তিনি আবার তা ঢাকার কারওয়ান বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিকআপে করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান, তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে, যেমন তাকে খেয়ে ফেলবে। এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন। ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান। ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে। তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে। ওমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন। কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে, তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে। এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহতও হন। মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না। অতঃপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া ওমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে দেন। ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন। দুপুরে ওমর সাহেব খেতে আসছিলেন। তিনি বলেন, কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না।
বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কুরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে। এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং 2টি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন, ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন। এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন। বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টি সৃষ্টি হয়ে যায়। আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন, ফারুক ভাই, আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন। উত্তরে ওমর ফারুক সাহেব বলেন, হ্যাঁ, এই 2 দিন আগেই। আলেম সাহেব বলেন, আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল। তার বয়স ছিল 900 বছরের ওপরে। সে কুয়াকাটার মিস্ত্রি পাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল। বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা 300 বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে। তাদের মধ্যে এই জিনটি শোল মাছ, সে বিভিন্ন পুকুরে, ডোবায়, খালে বসবাস করে। তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট 5 বছরের ছেলেকেও নাকি সে হত্যা করেছে বলে সে জানায়। সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে, কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে। আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন, এক জেলের কাছে, সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে আনা সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায়। সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা। সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায়। বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে। এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন। এসব কিছু শুনে ওমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন, ভাই, দেখেন না একটা সমাধান করা যায় কিনা। আরেকটা কথা, ওমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। তিনি তখন আলেম সাহেবকে বলেন, যে করে হোক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন। তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন, যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সঙ্গত কারণে তার নামটিও বলছি না, কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন, চলে যা, কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভেঙাতে থাকে। পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে শুকরিয়া জানান। বেশ কিছুদিন কেটে গেল, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। ওমর ফারুক সাহেবের স্ত্রীর যখন ডেলিভারির সময় হয়, তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ি সৈয়দপুরে চলে যান। সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল। ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান, যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা কিংবা 11টা। তার মোবাইলে কল আসে। সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয়।
খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয়। তার উপর ওই আত্মীয় জিনটি আরও কিছু কাফির জিনদের চালনা করে দেয় এবং পথিমধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান। তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি, কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপটাঝাপটি করছে। সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়ব আসে এবং সে বলতে থাকে, সবার কপালে ভোগ আছে, কেউ ছাড়া পাবি না, তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না। এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চড় মারে। চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান তিনি তার দাদু বাড়িতে এবং তার চারপাশে আত্মীয় স্বজন এবং স্ত্রীর কোলে তার ফুটফুটে সেই বাচ্চাটি। ওমর ফারুক সাহেব কিছু বলতে গেলেই তার বৃদ্ধ দাদি তাকে বলেন, তুই শুয়ে থাক বাবা, হুজুর বলেছেন তোকে আরাম করতে, ঘরের বাইরে না যেতে। মূলত সেখানকার একজন মসজিদের ইমাম তার চিকিৎসার জন্য সেদিন রাতেই তার বাসায় আসেন এবং ওমর ফারুক সাহেবের এই অবস্থা দেখে তাকে একটি তাবিজ দিয়ে যান এবং কিছু দোয়া কালাম আর আমল দিয়ে যান। কিন্তু ওমর সাহেবের যে দুর্বলতা তা কিছুতেই কমছে না। সে শুধু মুখ নাড়িয়ে কিছু কথা বলতে পারছে, তাছাড়া তার কোনো শক্তি সে উপলব্ধি করতে পারছে না। সে দুঃখ কষ্ট নিয়ে তার দাদিকে বলে, আর সহ্য হয় না, আমার বাচ্চাটা একটু কোলে নিব, একটু দেখবো চেহারাটা, তাও পারছি না, আল্লাহ খোদা আমাকে রহম করো। তার দাদি বলে ওঠেন, দুঃখ পাস না দাদু, আমরা তো চিকিৎসার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। সেদিন রাতেই ওমর সাহেব ঘুমের মধ্যে দেখতে পান একটি বাচ্চা ছেলে, তার বয়স 4 থেকে 5 বছর হবে। সেই বাচ্চাটি তাকে ঘুমের মধ্যে বলছে, আব্বু আমার সাথে আসো, এই দিকে চলো, আমরা ওখানে যাব। ওমর ফারুক সাহেব ঘুমের মধ্যেই চলতে শুরু করেন এবং তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন বাচ্চাটি তাকে ডাকছে এবং সে ঘুমের ঘোরের মধ্যেই বাচ্চাটির পেছন পেছন হাঁটতে হাঁটতে তাদের পুরনো এক পুকুরের পাড়ে এসে দাঁড়ান এবং সেখানে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তিনি বাসায় নেই, তিনি অন্য একটা স্থানে এসে পড়েছেন। পরবর্তীতে তিনি কিছু ভেবে ওঠার আগেই তার কানে শব্দ আসতে থাকে, তোর দিন শেষ, তোকে এখন পরলোক গমন করতে হবে, তোকে এমনভাবে মারব আমার বুবুকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মমভাবে তোকে মরতে হবে। এই বলে হঠাৎ করে তার পেছন থেকে একটি হাত এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে চুবানি খেতে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার মা পুকুর পাড়ে এসে তাকে বলছে, না রে বাবা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁচাতে পারছি না রে বাবা, ওরা তোকে বাঁচতে দেবে না। এই বলে তার মাও হাওয়ায় মিলিয়ে যায় এবং সে চুবানি খেতে খেতে তার পায়ে কি যেন একটা টান অনুভব করেন। তিনি চেষ্টা করেও পানি থেকে উপরে উঠতে পারছেন না। এক পর্যায়ে ওমর ফারুক সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি সেখানেই মারা যান। পরদিন তাকে বাসায় খুঁজে না পেয়ে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে এই পুকুরের মাঝখানে এসে লাশটি দেখতে পায়। বাসায় দুঃখের বন্যা বয়ে যায়। তারপর সবাই ধর্মীয় নীতি অনুসারে তাকে গোসল করিয়ে তার দাদার কবরের পাশে তাকে দাফন করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ওমর ফারুক সাহেব দুনিয়াতে নেই। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেবের সেই পরিচিত আলেম সাহেব হঠাৎ একদিন উধাও হয়ে যান এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার পরিবার ভেবে নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন। একদিন ওমর ফারুক সাহেবের মারা যাওয়ার প্রায় 6 মাস হতে চলল। ওমর ফারুক সাহেবের স্ত্রী স্বপ্নে ওমর ফারুক সাহেবকে দেখতে পান এবং ওমর ফারুক সাহেব বলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি জেনে বুঝে তোমাদের বিপদের মুখে ফেলে গিয়েছি, আল্লাহ মাফ করুক। এবং সে আরও স্বপ্নে বলে যে জিনটি এতেও শান্ত হয়নি, সে তার বোনের প্রতিশোধ নিতে ওমর ফারুক সাহেবের ছেলে ক্ষতি করতে পারে। সেই স্বপ্নের মধ্যে তিনি বলে যান ওই হুজুরের কথা যার মাধ্যমে তার প্রথম জিনটির কাছে তিনি রেহাই পেয়েছিলেন। ও আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি, তখন ওমর ফারুক সাহেবের স্ত্রী তার বাবার বাসায় ছিলেন। তিনি তৎক্ষণাৎ সেই হুজুরের ব্যাপারে সন্ধান করেন এবং তার কাছে গিয়ে বিষয়গুলো জানান। হুজুর তার জিনের মাধ্যমে ওই জিনগুলোকে আটক করেন এবং বোতলবন্দি করে সিলেটের কোনো এক মাজারে দিঘিতে ফেলে আসেন। আস্তে আস্তে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে থাকে। এই ছিল আমার ঘটনাটি চাইলে আমি রেকর্ড করেও পাঠাতাম, কিন্তু আমার মুখের ভয়েসের থেকে আপনার মুখে ঘটনা শুনতে অনেক আনন্দ, এক প্রকার মজা লাগে। আমি কোনো প্রফেশনাল রাইটার না, আশা করি আমার লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। আপনার জন্য দোয়া রইল রাসেল ভাই। ভূত.com চিরজীবী হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি ঘটনাটা শেষ করেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে
এই যে ওমর ফারুক সাহেব মারা গেলেন, তখন তিনি যে তার মাকে দেখলেন, এই পুরো দৃশ্যের বর্ণনা কি তিনি স্বপ্নতে দিয়েছিলেন? আমার মনে হয় এটা জানার একমাত্র উপায়, স্বপ্নে যেহেতু তিনি এসে তার স্ত্রীকে অনেক বিষয়ে বলেছেন, এই বিষয়টি হয়তো তিনি স্বপ্নতেই জানিয়েছিলেন। না হলে একজন মৃত মানুষ কিভাবে শেষ মুহূর্তে মারা গিয়েছিলেন, তার পা আটকে গিয়েছিল, এগুলো কিন্তু জানা সম্ভব না। প্রবাবলি এটা স্বপ্নে বলেছিলেন। এবং যেমন ঠিক আগে একটা জিনিস আমি খুব কনফিউশনে ছিলাম যে এই গ্রামের ঘটনা, মাছ যিনি বিক্রি করলেন, যিনি আড়তদার, এই সবার ঘটনা কে বর্ণনা করেছিল? ওমর ফারুক সাহেবকে। সেখানে আপনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন হুজুর তার জিনের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল। আর এইখানেও আমার মনে হয় তার স্ত্রী হয়তো স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনি যদি এটা ক্লিয়ার করতে চান আমাদের কমেন্ট সেকশনে এসে লিখতে পারেন, কারণ অনেকের মনেই এই প্রশ্নটা আসবে আমি জানি। সো ডেফিনেটলি আমি চাইবো যে আপনি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা পরের ঘটনায় যাচ্ছি। ভূত.com 228তম এপিসোড। আমি রাসেল আছি আপনাদের সাথে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটিও আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি এর আগেও ঘটনা পাঠিয়েছেন। আজকে আরও একটি ঘটনা নিয়ে আমরা হাজির হলাম তার লেখা, এবং শোনাচ্ছি আপনাকে যেভাবে লিখেছেন সেভাবেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম, ঠিকানা এবং যাবতীয় স্থানের নাম গোপন করার শর্ত চাইব। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। এটা আমার তৃতীয় ঘটনা। আগেও দুটো ঘটনা পাঠিয়েছি, এখনও জানি না সিলেক্টেড হয়েছে কিনা, কিন্তু যখন থেকে ভেবেছি আমার ঘটনাগুলো আমি শেয়ার করব, তারপর থেকে কেন জানি না নিজেকে ঘটনাগুলো লেখা থেকে কোনোভাবে বিরত রাখতে পারিনি। তাই র্যান্ডামলি লিখে যাচ্ছি আর পাঠিয়ে দিচ্ছি। আমি আমার দ্বিতীয় ঘটনায় আমার মামার বাড়ির একটা ঘটনা শেয়ার করেছিলাম এবং সেখানে আমার মামা বাড়ির সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। এখানে আমি আবার ছোট্ট করে সেই বর্ণনা দেব, কারণ আজকে আমি আবার আরও একটি ঘটনা শেয়ার করব যা আমার নানা বাড়িতে ঘটেছিল। শহরের শেষ প্রান্তে একটি নদী রয়েছে, যা পার হলেই একটা মেইন রোড, যেটা গিয়ে মিশেছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। সেই মেইন রোড থেকে একটা ইটের রাস্তা নেমে সোজা চলে গেছে। ওটাই আমার মামা বাড়ি বা নানা বাড়ি যাই বলি না কেন, সেই গ্রামের রাস্তা। ওই সোজা রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটলে আমার মামা বাড়ি। আমার মামা বাড়ির ডান দিকে ও বাম দিকে চলে গেছে আরো দুটো শাখা পথ। মামা বাড়ির পাশে আছে একটা কবরস্থান, ওটা আমার মামাদের বংশীয় গোরস্থান, যা কিনা কালের বিবর্তনে এখন পরিত্যক্ত ও অব্যবহৃত হলেও এক সময় ওখানে কবর দেয়া হতো। আমার মামা বাড়ির সাথে কবরখানাটির সংযোগ শুধু একটা কাঁটাতারের বেড়া ছাড়া আর কিছুই নয়। মামাবাড়ির গ্রামটি আর 5টা অজপাড়াগা গ্রামের মতোই বাঁশঝাড় বা জঙ্গলে ঘেরা নয়। মানে আমরা দেখিনি, তবে আগে ওখানে বন জঙ্গল, বাঁশঝাড়, কাঁচামাটির রাস্তা এইসব ছিল, যেমনটা গ্রামে হয়ে থাকে আর কি। আজকের ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের মুখে। ওখানে ওই কবরখানাটি আজকে গল্পের মূল ভূমিকায় থাকবে। আমাদের মামার বাড়ির গ্রামে সকলেরই জানা ছিল যে একটা কোনো খারাপ কিছু আছে, যাকে সাধারণত পিশাচ বলা হয়, অনেকে সহজে পেতনিও বলে থাকে। এরকম কিছু একটার বিচরণ ছিল। মামা বাড়ি থেকে খানিকটা দূরে ছিল একটা হেলেঞ্চা গাছ, যেটাকে মূলত ওই পিশাচের আবাসস্থল বলে সকলে ধারণা করত। কিন্তু সে পিশাচ কখনো কবরস্থানে, কখনো গাছে, কখনো গ্রামের যে কোনো খানে, যে কারো উপরেই আক্রমণ করত, ভয় দেখাতো। গ্রামের মানুষ যখন তখন যে কোনো কিছু দেখত, যা স্বাভাবিক কিছু ছিল না। আজকের ঘটনা আমার ছোট খালামণি ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমার খালামণির নাম কলি, এটা ছদ্মনাম। তার বয়স তখন বড়জোর 10 কি 11 বছর। তার বান্ধবীর নাম রূপা, ছদ্মনাম। আমার খালাও তার বান্ধবী সমবয়সী ছিল। গ্রামের ছেলেমেয়েরা সাধারণত নানা রকম খেলায় পারদর্শী হয়ে থাকে। বিকেলবেলা বড়িচ্চু, গোল্লাছুট, কানামাছি, বরফ পানি, সন্ধ্যা হলেই পলাপলি, আরও না জানি কত খেলা। আজকের ঘটনাও এরকম এক খেলা থেকেই শুরু। বর্ণনার সুবিধার জন্য এবার ঘটনাটি আমি আমার আম্মুর বক্তব্য হিসেবে লিখছি। সময়টা শীত চলে যাওয়ার পর একটা সময়, গরমটা ঠিকভাবে তখনও পড়েনি। বিকেলবেলা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়।
রূপা, কলি আর আরও প্রায় সমবয়সী 8-10টি ছেলে মেয়ে মিলে ওরা বাড়ির বড় উঠোনে সেদিন বুড়িচ্চি বা বৌচি খেলছিল। বলে দেওয়া ভালো, বৌচি কিভাবে খেলতে হয় কম বেশি সবাই জানি। এক পক্ষ তার বিপক্ষের দলের খেলোয়াড়কে ছোঁয়া দেওয়ার জন্য বা ধরার জন্য পিছু নেয়, সেই বিপক্ষ দলের খেলোয়াড়কেও ঠিক দিক বিদিক ছুটতে হয় নিজেকে ছোঁয়া থেকে বাঁচানোর জন্য। বাচ্চারা হই হুল্লোড় করে খেলছে। আমি, আমার মা আর অন্যান্য ভাই বোনগুলো যে যার কাজে ব্যস্ত ছিলাম। খেলা এভাবে চলতে চলতে সন্ধ্যা প্রায় হয়েই এসেছিল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। খেলতে খেলতে এবার এলো কলি আর রূপার পালা। কলি দম ধরে দাবড়াবে আর রূপা নিজেকে বাঁচতে প্রাণপণে ছুটবে। যেমন নিয়ম তেমন চলল। কলি রূপাকে ধাওয়া করলো, রূপা ছুটলো এদিক সেদিক। রূপা ছুটতে ছুটতে কবরস্থানের ভেতরে চলে গেল। ওদিকে কলির দম ফুরিয়ে এসেছে। কলি তখন ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে হাঁফ ছাড়তে লাগলো। অন্যদিকে রূপা ছুটছে তো ছুটছেই, খেয়ালও করেনি যে কলি অনেক আগেই তার পিছু ছেড়ে দিয়েছে এবং সে ছুটতে ছুটতে ইতোমধ্যেই কবরখানার মধ্যে চলে গেছে। কলি সে বিষয়টি অতটা বিশেষভাবে গ্রাহ্যও করেনি। রূপা চলে আয় বলে ওখান থেকে ফিরে চলে এলো। এরপরই মাগরিবের আজান শুরু হলো। খেলায় ভঙ্গ দিয়ে সব ছেলেমেয়েরা যে যার বাড়ির পথে চলে গেল, অথচ রূপা কিন্তু ফেরেনি। এমনকি কেউ তা খেয়ালও করেনি। রূপার সাথে এরকম ঘটনা যখন ঘটছে তখন মাগরিবের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে। ওদিকে খেলা শেষ করে সব ছেলেমেয়েরা যে যার বাড়ি চলে গেলেও রূপাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকরা সবখানে খুঁজতে থাকে। অথচ তাদের কল্পনাতেও নেই যে রূপা ওই ভয়ঙ্কর কবরখানায় আটকা পড়ে যেতে পারে। এদিকে কলিকে জিজ্ঞেস করা হলে সে জানায় রূপা তো তার সাথেই ছুটছিল, তাকে তো সে ডেকে চলে এসেছিল, কিন্তু তারপর রূপা কোথায় গেছে তা সে জানে না। এই খোঁজাখুঁজির মধ্যেই সবাই রূপার কষ্টে ভরা চিৎকার শুনে কবরস্থানের দিকে ছুটে যায়। সকলের হাতেই টর্চ লাইট, বন ঝাড় ভাঙা কবর, সবখানেই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে রূপাকে বাঁশঝাড়ের কাছাকাছি পাওয়া গেল এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা রূপাকে সবাই কোলে তুলে বাড়িতে ফিরে এলো। এদিকে বলে রাখা ভালো, রূপাদের বাসা আমার মামা বাড়ি থেকে কয়েক ঘর পরেই ছিল। তাই যখন রূপাকে উদ্ধার করা হয় তখন আমার নানি, মা, কলি সবাই তাদের বাড়ি ছুটে চলে যায়। রূপাকে জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হলো নানা প্রশ্ন, কিন্তু তখনও রূপা স্বাভাবিক অবস্থায় ছিল না। সে থরথর করে কাঁপছিল আর কথা জড়িয়ে যাচ্ছিল। সবাই অনুমান করে নেয় যে রূপা কিছু একটা দেখে ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে তখন হুজুরকে আনা হয়। উনি রূপাকে দেখেই বলেন কোনো খারাপ কিছুর দৃষ্টি পড়েছে রূপার উপর। হুজুর রূপাকে ঝাড়ফুঁক, পানি আর তেল পরা দিয়ে সেই রাতের মতো চলে গেলেন। রূপা যখন একটু কথা বলার অবস্থায় আসলো তখন সে সব ঘটনা খুলে বলল। সন্ধ্যায় যখন কলি ফিরে এসেছে তখনও রূপা কবরখানার ভেতরে গিয়ে ছোটা বন্ধ করে দিয়ে যেন হঠাৎ হুঁশ পেয়ে থমকে গেল। সে চারিদিকে খেয়াল করে দেখলো যে সে কবরখানার ঠিক মধ্যখানে দাঁড়ানো। চারিদিকে বড় বড় গাছ, বাঁশঝাড়। সন্ধ্যার জন্য যতটা অন্ধকার তার চেয়েও বেশি অন্ধকার যেন বাঁশঝাড় আর গাছের কারণে তৈরি হয়ে আছে। চারিদিকে এক গুমট পরিবেশ। সে যেন এই অচেনা পরিবেশের ভেতরে পড়ে খুব হতবিহ্বল হয়ে পড়ল, কিন্তু কেন যেন বের হয়ে আসতে পারল না। তার মনে হতে লাগলো তার পা যেন আটকে গেছে ওখানে, চিৎকার করতেও পারছে না। রূপা ভয়ে যখন ইতোমধ্যেই জড়সড় হয়ে গেছে তখন তার মনে হলো তার বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে কবরের বাম দিকে রাস্তা ছিল। সে ভাবল যে ওদিক থেকে হয়তো কেউ হেঁটে আসছে, ডাক দিতে পারবে ভেবে সেদিকে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু কেউ তো ছিল, সেটা বামে নয় ডান দিকে। সেটুকু অনুভব করতে পারলো এবং রূপার সেটা অনুভব করতে খুব বেশি দেরি হলো না। দ্রুত সেদিকে ফিরে তাকালো রূপা। কারো একটু সাহায্যের জন্য বাচ্চা বয়সী রূপা ব্যাকুল হয়ে উঠেছিল। সেই নিষ্পাপ বাচ্চা মন বিবেচনা করতে অপারগ ছিল যে ওদিকে জঙ্গলের ঘনত্ব আরও বেশি, ওখানে কোনো মানুষের থাকার কোনো সম্ভাবনাই নেই। রূপা যখন ডান দিকে ফিরল তখন সে যা দেখলো তা দেখে সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। রূপা যখন দেখলো সাদা শাড়ি পরা এক মহিলা যার উচ্চতা ছিল বাঁশের সমান, তার মাথায় ঘোমটা পরা, বাঁশঝাড়ের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার এক পা কবরের ভেতর, অন্য পা বাঁশঝাড়ের মাথায়। সে রূপার দিকে তাকিয়ে হাসছে এবং কি বিশ্রী তার চেহারা। এদিকে রূপাকে সে হাত ইশারা করে ডাকছে আর কিছু একটা চাইছে, যেন কিছু একটা খেতে চাইছে। এই দৃশ্য দেখে রূপা ও মা গো বলে চিৎকার দিয়ে চুপ হয়ে গেল, আর ওই চিৎকারেই তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করতে পেরেছিল। আম্মুর বর্ণনা এখানে শেষ হয়নি। সবকিছু শুনে আমাদের কারোরই বুঝতে বাকি রইল না যে কাকে সে দেখেছে। মা এবার বললেন আজকের ওই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল সেই ঘটনা মায়ের কথায় তুলে ধরছি। আমাদের গ্রামে এক মেয়ে ছিল, নাম আসিয়া, ছদ্মনাম। এক আধ পাগলি মা বাবার মা বাপ মরা মেয়ে।
মামার ঘরে বড় হওয়া 18-19 বছরের মেয়েটি তার মামির অনেক অত্যাচার সহ্য করে বেড়ে উঠছিল। সে জন্ম থেকে একটু আলাভোলা টাইপের ছিল। শান্ত স্বভাবের এই মেয়েকে তার মামি এত মারত, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। আসিয়ার বয়স যখন 7-8 বছর, তখন তার বাবা এক রাতে হঠাৎ রক্তবমি করে মারা যায়। সেই শোকে মারা যায় তার মা। গ্রামবাসী বলতো আসিয়ার মামা মামি তাবিজ করেছিল তাদের, যদি এই ঘটনার সত্যতা জানা যায়নি। আস্তে আস্তে আসিয়া যখন বড় হয়ে ওঠে, তখন তার স্বভাবে পরিবর্তন দেখা যায়। শান্ত মেয়েটি হঠাৎ উশৃঙ্খল হয়ে ওঠে। অনেকে তাকে গোপনে ধূমপান করতে দেখত। অনেক সময় তাকে ভাঙা কবরের মধ্যে বসে থাকতে দেখত। বড় গাছের দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখা যেত। কেউ শাসন করলে গালি দিত। তার এরকম স্বভাবের পরিবর্তনের জন্য অনেকে বলতো যে আসিয়াকে হয়তো কোনো বদ জিন আসর করেছে। আবার অনেকে বলতো যে মামিও তাবিজ করে থাকতে পারে। আসিয়ার এসব অস্বাভাবিকতার জন্য তার মামা তাকে ঘাট থেকে নামাতে ব্যস্ত হয়ে গেল। তাকে বিয়ে দেওয়ার জন্য নানা জায়গায় পাত্র খুঁজতে লাগলো। ওরকম আধ পাগলি মেয়েকে কে আর বিয়ে করবে? তাই তাকে এক বয়স্ক 60 ছুঁই লোকের সাথে বিয়ে দেওয়া হলো। আসিয়া বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু এক প্রকার জোর করেই তার বিয়ে হয়েছিল। বিয়েটা তার একই গ্রামে হয়েছিল, কিন্তু আসিয়া পরবর্তীতে স্বভাবের কারণে তার ভেতর জেদ বেয়ে যাওয়ার কারণে বিয়ের রাতে স্বামী ঘরে আসার আগেই এক কাণ্ড ঘটায়। স্বামী ফিরে এসে দেখে যে আসিয়ার দেহ বিছানায় নয়, বরং টিনের চালের নিচে যে বাঁশের আড়া বা ঘরের কাঠামো থাকে তার সাথে ঝুলছে। তার জিহ্বা বের হয়ে আছে, চোখ দুটো উল্টে গেছে, পরনের শাড়িতেই ঝুলে আছে মেয়েটি। দাঁতগুলো বের হয়ে আছে, যেন হাসছে, কিন্তু সেটা খুবই বিভৎস হাসি। আর দৃশ্যটা এত বিভৎস ছিল, সেই আসিয়াকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়ির পাশের কবরখানায় বাঁশঝাড়ের কাছে। তার মৃত্যুর পর অনেকেই ওখান থেকে যাওয়ার সময় রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে কান্না শুনতে পেত, কিন্তু গ্রামের কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি। পরে বেশ কিছু সময় পার হবার পর এরকম আর কিছু শোনা যায়নি, কিন্তু কেউ তখনও জানতো না বিভৎসতা আবারও ফিরে আসতে পারে। একটা ভয়ঙ্কর ঘটনার পেছনে লুকানো রয়েছে আরও একটা করুণ বিভৎসতা। রূপার সাথে ঘটা ওই সন্ধ্যার ঘটনা যে আর এক করুণ পরিণতি নিয়ে আসবে তাকে জানতো। ওই রাতে রূপার জ্বর আসে। জ্বরের ঘরে রূপা ভুলভাল বকছিল। এই জ্বর রূপাকে প্রায় কাবু করে ফেলেছিল। জ্বর প্রায় 1 সপ্তাহ পর কিছুটা ভালো হয়, কিন্তু রূপা তবুও সুস্থ হয় না। দুঃস্বপ্ন, দুর্বলতা তাকে ধীরে ধীরে কাবু করে ফেলে। এক রাতে রূপা তার মায়ের সাথে শুয়েছিল আর বলল, মা, ওই সাদা শাড়ি পরা বেটি আমাকে কি যেন বলছিল। তখন মা অবাক হয়ে বললেন, ওসব মনে রাখিস নে, আয় আমার কোলের মধ্যে ঘুমা। সেদিন রাতে রূপা ঘুমালেও পরদিন সকালে রূপার আবার জ্বর আসে। রূপার বমি শুরু হয়। কোনো ঝাড়ফুঁক, তাবিজ, তেল, কবিরাজ কোনো কিছুতে তার সুরাহা হয় না। তার পরদিন সকালে রূপা মারা যায়। পুরো গ্রামে শোক নয়, বরং আতঙ্কের ছায়া নেমে আসে। তারপর থেকে গ্রামবাসী তাদের ছেলে মেয়েদের সাবধান করতে থাকে। মাগরিবের আগে ঘরে ফিরে আসতে বলে। কবরস্থানের দিকে যেতে করা নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি ভর দুপুর ঠিক সন্ধ্যা এরকম সময় চলাফেরা, পুকুরে একা যাওয়া বা রাতে একা বাথরুমে যাওয়া, এসব কাজেও সবাই সব বাচ্চাদের চোখে চোখে রাখত। অনেকে ধারণা করত যে ওই গ্রামে যে পিশাচ ছিল সেই হয়তো আসিয়াকে আসর করে থাকবে। ওই দিন কবরখানায় যা রূপা দেখেছিল তা হয়তো পিশাচ, যা কিনা আসিয়ার রূপে ফিরে এসেছিল। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ঘটনাটা অনেক বড় জানি, সবাইকে ধৈর্য নিয়ে পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে প্লিজ মেসেজ বা ইমেইলের মাধ্যমে জানাবেন। আমি অলরেডি জানিয়ে দিয়েছি আপনাকে যে আপনার ঘটনাটি সিলেক্টেড হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আরও ঘটনা আপনার কাছে প্রত্যাশা করি। আপনি আরও ঘটনা পাঠান, সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell। আরও একবার
আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তেল 228তম এপিসোড শুনছেন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা এনজয় করবেন আমাদের আজকের এপিসোড। আমরা বেশ কিছু অডিও ক্লিপ শোনাবো এখন। আমরা যেহেতু বেশ কিছু ইমেল শুনিয়েছি প্রথমেই, সো এখন অডিও ক্লিপে যাবো। আশা করছি আমাদের এই অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ইমেল করতে পারেন এবং ঈদ যেহেতু আসছে আপনারাও দারুণ কিছু ঘটনা আমাদের উপহার দিতে পারেন। সেই প্রত্যাশা রেখেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো। আমিও অনেক ভালো আছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই রাসেল ভাইকে। রাসেল ভাই এত সুন্দর একটা উপস্থাপনা করে থাকে vote.com-এ আমাদের জন্য। আমি 2011 সাল থেকে vote.com-এর সাথে টুকটাক থাকা হয় আর কি, হয়তো সেভাবে না হইলেও 2011 সাল থেকে আমার vote.com-এর সাথে পরিচিত। আগে হয়তো অন্য নাম থাকলেও পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে এখন বর্তমানে vote.com নামে পরিচিত। তো মনে করতে পারেন বর্তমান vote.com এই যে গল্পগুলো, এটা আসলে আমার জীবনের একটা অংশ এবং এই গল্পগুলো না শুনলে মানে একটা আসক্তি আর কি। এই গল্পগুলো না শুনলে ঘুমই যেন হয় না। যখন ঘুমাতে যাব তখন এগুলো শোনাই লাগবে এবং এটা শুনে অনেক ভয়ে ভয়ে ঘুমায়ে পড়তে হয়। তো এই vote.com শুনতে শুনতে ঘুমানো নিয়ে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, যেটা আসলে ঘটনা আমি মূলত যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনার লাস্টে আমি ওই ঘটনাটি বলবো এবং এই ঘটনা আর ওই ঘটনা ভিন্ন। কিন্তু vote.com শুনতে শুনতেও যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, বাস্তব ঘটনা, সেটা আমি আপনাদেরকে শোনাবো। তো মূলত আজকে যে ঘটনা বলার জন্য আমি কথা বলা শুরু করছি, সে ঘটনায় আমি চলে যেতে চাই। ঘটনাটির সময়কাল 2018 সালের কোনো একটা রাতে এবং সে রাতটা ছিল হচ্ছে হিন্দুদের দুর্গা পূজা উৎসবের সময়। অর্থাৎ হিন্দুদের যে প্রতি বছর যে দুর্গা পূজা উৎসব হয়, তো প্রতিবারের মতো সেইবারও দুর্গা পূজা উৎসব হয় এবং আমরা ঘটনাটি যে আমার একার সাথে ঘটে তা না, আসলে আমার সাথে আরও আমার 4 বন্ধু ছিল। তো আমার নাম হচ্ছে আনহাব শিবন এবং আমার আরও 4 বন্ধু হাসান, ইরান, আলমগীর, শুভ। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছে এটা আসলে আমাদের 5 বন্ধুর সাথেই ঘটে যায়। ঘটনাটি ঘটে ওই আমাদের বাড়ির পাশে গড়াই নদী এবং গড়াই নদী ধরে ওই নদী কেন্দ্রিক ঘটনাটি। তো আমাদের জেলাটা পড়ছে ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ জেলা শোলগোবা থানার কোনো একটা গ্রাম এবং যে গ্রামের পার্শ্ববর্তী দিয়ে যে গ্রামের সাথেই গড়াই নদী অবস্থিত এবং গড়াই নদীর এই পাটটা কুষ্টিয়া জেলা এবং ওই পাটটা আমাদের জেলা ঝিনাইদহ। তো আমরা প্রতিবারের মতোই আমরা 5 বন্ধু ওই জেলেদের যে ছোট ডিঙি নৌকার থাকে মাছ মারা, ওই মাছ মারা নৌকা আমরা নিয়ে থাকি এবং মাছ মারা নৌকা নিয়ে আমরা বৈঠা নিয়ে আমরা নদী পথে পাড়ি দিই এবং নদীতে তখন অনেক পানি এবং যার কারণে নদীতে প্রচুর স্রোত, নদী ভর্তি পানি এবং আমাদের যে দিকটায় যাইতে হবে সেদিকটা আসলে স্রোতের অনুকূলে, মানে স্রোতের যে বিপরীত তা কিন্তু না। ওই স্রোত ধরে গেলেই আমাদের আর কি যাওয়া হয় এবং বৈঠা মারা লাগে না। তো আমরা কি করি, আমরা নৌকাটা মাঝ নদীতে ছেড়ে দিই এবং ছেড়ে দিয়ে আমরা চুপচাপ বসে থাকি নৌকার উপরে এবং নৌকাটা যেহেতু নদীতে প্রচুর স্রোত সেহেতু আমাদের যাইতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু 3 কিলোমিটার পথ যাইতে হয়, অতটা বেশি সময় লাগে না। তো আমরা নদী দিয়ে মাছ বরাবর দিয়ে আমরা সেই জায়গাটা যাই এবং সেই জায়গাটা গিয়ে আমাদের ওই কোলে উঠতে হয়। এখানে একটা বিষয় বলা উচিত, আমরা আসলে যে জায়গায় পূজা দেখতে যাই এই জায়গা আসলে কুষ্টিয়া জেলাতে একটা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং ঝিনাইদহ জেলাতে আমাদের জেলাতে 2টা পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং 2টাই ওই নদী ধরে গেলেই পাওয়া যায় এবং 2টাই আমাদের বাসা থেকে আর কি 3 থেকে 4 কিলো এরকম পথ। তো আমাদের প্রথম যাইতে হয় কুষ্টিয়া জেলার যে নদীর পাশে যে পূজা উৎসব বসে ওখানে আর কি আমাদের প্রথম যাইতে হয়। তো আমরা নৌকা নিয়ে আমরা ওইখানে যাই এবং নদী পথে গিয়ে একটা যেখানে আসলে নৌকাটা ঠেকাতে হয় ওখানে একটা বট গাছ আছে অনেক পুরাতন, যেটা আসলে 300 থেকে 400 বছরের পুরনো এরকম শোনা যায় এবং আরও শোনা যায় যে নৌকা মানে ওই বট গাছ কেন্দ্রিক অনেক ঘটনা নাকি ঘটে থাকে। তো একটা জিনিস কি, আসলে ওই বট গাছটা দিনের আলোতে দেখলে অনেক ভয় করে এবং বট গাছটা এতই ভয়ানক যে আসলেই ভেতরে অনেক ভয় কাজ করে।
তো আমাদের যেখানটা যেতে হয় ওইখানটা আসলে বট গাছের ওখানটাই নৌকা ভেড়ানো লাগে, এবং ওই বট গাছের সাথে আমরা প্রতি বছর আর কি বট গাছের সাথে বট গাছের কোনো একটা শিকড়ের সাথে আমরা নৌকা বেঁধে আমরা উপরে যাই আমরা দুর্গাপূজা উৎসব দেখি। এবং সেদিনও তার ব্যতিক্রম না, আমরা ওইভাবে যাই, নৌকাটা ঠেকাই ওই বট গাছের একটা শিকড়ের সাথে আমরা নৌকাটা বাঁধি এবং নৌকাটা বেঁধে আমরা দুর্গাপূজা উৎসব দেখতে উপরে চলে যাই এবং দুর্গাপূজা উৎসব আমরা উপভোগ করি। এবং দুর্গাপূজা উৎসব ওখানে দেখে শেষ করতে আমাদের বেজে যায় রাত 11টা। তো আমাদের যেহেতু আরও 2টা জায়গা, আমাদের জেলাতেই 2টা জায়গা আমাদের আরও দুর্গাপূজা উৎসব দেখতে হবে, সেহেতু আমাদের ওখানে বেশি দেরি করলে চলবে না। এবং এই জন্য আমরা কি করি, আমরা ওখান থেকে ব্যাক করে সেই বট গাছটার নিচে আসি এবং বট গাছটার নিচে এসে একটু আশ্চর্যজনক হই। তার কারণ আশ্চর্য হওয়ার কারণ এটাই যে আমরা যে নৌকাটা বেঁধে রেখে গেছি শেকড়ের সাথে, আসলে শেকড়ের সাথে বাঁধলেও ওই শেকড়ের নিচে তখন অনেক পানি ছিল, কিন্তু আমরা যখন নৌকাটা খুলতে যাব তখন আসলে গিয়ে দেখি ওখানে মানে শেকড়ের তলে কোনো পানি নাই এবং নৌকাটা মনে হচ্ছে বালুর চরের উপরে জেগে গেছে। এবং পানিটা অস্বাভাবিকভাবে এতটাই কমে গেছে, মানে এত অল্প সময়ের মধ্যে এত পানি কমার কথা না। এই জিনিসটা দেখে আসলে অনেকে আমরা আশ্চর্য হই যে এটা কিভাবে সম্ভব, এত পানি হঠাৎ করে কমে যায়, এটা তো আগে কখনো হয়নি। তো আমরা ওইটা নিয়ে খুব একটা মাথা ঘাটাই না এবং আমরা বলা বলি করি 5 জনে যে নৌকাটা যেহেতু খুব একটা মানে ভার না, 5 জন হলে আমরা নৌকাটা পানিতে নামাইতে পারবো। তো আমরা আমরা নৌকাটা শেকড় থেকে খসাই এবং শেকড় থেকে খসাই আমরা কাঁধে করে নিয়ে নৌকাটা 5 জনে কাঁধে করে নিয়ে আমরা পানিতে নামাই এবং পানিতে নামানোর পরে আমরা নৌকার উপরে উঠে বসি। কিন্তু আমরা যখন নৌকার উপরে উঠে বসি তখন ওই বট গাছটা থেকে একটা আওয়াজ আসে এবং আওয়াজটা এরকম, মানে ওই বট গাছটা থেকে 2টা কণ্ঠের আওয়াজ আসে, মানে মনে হয় যেন দুইটা জিনিস কথা বলা করতেছে ওদের নিজেদের মধ্যে। তো ওরা দুজন মানে বলা বলি করতেছে এরকম ভাষায়, দেখো দেখো পাগলরা কি করতেছে, পাগলরা নৌকা নিয়ে, এই অবস্থাতেও নৌকা নিয়ে পাগলরা পূজা দেখতে আসে। আবার একটা কণ্ঠ আর একটা কণ্ঠকে বলে উঠলো ওদের কপালে আজকে যা আছে এটা ওদের উপলব্ধি করা উচিত এবং কিছুটা শিক্ষা হওয়া উচিত এদের। তো কথাগুলো মনে হলো যে আমাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললো, কিছুটা স্পষ্টভাবে শুনতে পেলাম আমরা কথাগুলো। এবং আমরা পেছন দিকে তাকাই, বট গাছের দিকে তাকালাম, তাকাই মোবাইলে যে ফ্ল্যাশ ছিল ফ্ল্যাশ মেরে আমরা দেখি আসলে বট গাছে দুইটা কাক বসা, মানে বট গাছের একটা ডালে দেখি 2টা কাক বসা এবং কাকগুলো চুপচাপ আছে। আমরা যখন তাকাইছি তখন চুপচাপ আছে এবং ওই কথাগুলো বলছে। আমরা যখন নৌকার উপরে ছিলাম আমরা জানিও না কোথা থেকে বলতেছে, এদিক ওদিকে খুঁজতেছি, তখন ওই কথাগুলো তারা বলতেছিল। তো আমরা ওইটার দিকে অতটা কেয়ার করি না, আমরা ওইটা নিয়ে অতটা ভাবি না। এবং আমরা কি করি, আমরা যে আমাদের জেলাতে যে 2টা দুর্গাপূজা উৎসব হয় ওখানে আমরা যাওয়ার জন্য আরেকটু সামনে আগায় গিয়ে আমরা পাড়ি দিই। তো আমরা স্বাভাবিকভাবেই নৌকাটা পাড়ি দিই এবং পাড়ি দিয়ে আমাদের পাড়টায় আমরা চলে আসি। এবং চলে আসার পরে আমরা ওই আমাদের পাড়টায় এই ঘাটটাতে একটা ঘাটে আমরা নৌকাটা বাঁধি একটা বাঁশের সাথে। তো একটা বাঁশের সাথে নৌকা বাঁধার পরে আমরা উপরে যাই আমরা সেই দুর্গাপূজা উৎসবে আমরা দেখতে যাই। এবং আমরা ওখানে স্বাভাবিকভাবে দুর্গাপূজা উৎসব দেখতে যাই, তখনও আসলে আমাদের সাথে সেরকম কিছু একটা ঘটে না। তো আমরা যখন ওখানে দুর্গাপূজা উৎসব দেখে আমাদের বাজে রাত 3টা থেকে 3:30 এরকম সময় আমাদের বেজে যায়, মানে আমাদের ওই ঘাটে ব্যাক করতে, দুর্গাপূজা দেখে আসতে ব্যাক করতে ওই ঘাটে। তো আমরা ঘাটে স্বাভাবিকভাবেই চলে আসি, এসে আমরা নৌকাটা খুলে আমি যেভাবে আমরা নৌকার উপরে 5 জন বসেছিলাম ঠিক সেইভাবে আসলে আমি নৌকার বৈঠা ধরে আমি আর কি নৌকার মাঝিগিরি করতেছি এবং আমার 4 বন্ধু ওরা 2 জন সামনে বসে 2টা বৈঠা নিয়ে ঠেলাঠেলি করতেছে আর 2 জন মাঝখানটায় বসে আছে আর আমি পিছনে বৈঠা নিয়ে ঠেলায় যাইতে হয়, যেহেতু পানি নদীর কুলে তো অতটা পানি থাকে না,
সবসময় দেখা যায় যে মাঝখানটাই বেশি পানি থাকে, কূলে তো অতটা পানি থাকে না, কূলে অনেকটাই চর পড়া থাকে। তো একটা বিষয় বলে রাখি, আমাদের যে পাড়টা, আসলে আমাদের পাড়টা আমাদের আর ওই পারে পার হয়ে যাইতে হয় না, এখন আমাদের পাড় দিয়েই যাওয়া লাগে। তো আমাদের যে পাড়টা, এই পাড়টা আসলে মানে অনেক পানিতেই ওই চরের উপর, তো ওই চরের উপর অনেক জঙ্গল কোয়ালিটির, অনেক কাশবন, এইটা ওইটা মানে অনেক জঙ্গল কোয়ালিটির। তো ওই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের আসলে আসতে হয়, এবং জঙ্গলটা প্রায় 1 কিলোমিটার ধরে অবস্থিত। এবং আমরা কি করে, আমরা নৌকা নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসতে থাকি। জঙ্গলের ভিতর যখন ঢুকে তখন মানে জঙ্গলের ভিতর ঢোকার 2-3 মিনিট পরেই আমরা কিছু একটা অনুভব করি। আর অনুভবটা এরকম যে মনে হচ্ছে জঙ্গল ভেঙে মরমর মরমর শব্দে কি যেন দানবের মতো মনে হচ্ছে চলে আসতেছে আমাদের দিকে, ধেয়ে আসতেছে জঙ্গল ভাঙতে ভাঙতে। তো ওই অত রাতে এইটা অনুভব করতে করতে আসলে তো অনেক ভয়, ভেতরে ভেতরে আমাদের 5 জনারই অনেক ভয় কাজ করতেছে। আমরা চারদিকে খালি লক্ষ্য করে দেখতেছি আসলে হচ্ছেটা কি, মানে ওই ভাঙাভাঙি শব্দটা একবার এদিকে একবার ওদিকে, অর্থাৎ আমাদের চারপাশে ঘোরপাক খাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা তো এক প্রকার অনেক ভয় পেয়ে যাই, এবং আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সামনের দিকে আগাইতে থাকি, অনেক ভয় নিয়ে। তো এরকম আরও 2-3 মিনিট চলার পরে হঠাৎ এক সময় যায় এটা থেমে যায়, ওটা আর কি, ওটার উপস্থিতি আর দেখা যায় না। তো 2-3 মিনিট পরে নৌকাটা এক প্রকার স্থির হয়ে যায়, এবং আমি খেয়াল করি যে আমার নৌকার আমার বৈঠাতে কোনো পানি পাচ্ছি না আমি। এবং আমার সামনে যে 2টা বন্ধু, ওরা বৈঠা দিয়ে যে পানিতে যে বৈঠা চালাচ্ছে, ওরা কোনো পানির উপস্থিতি পাচ্ছে না, এবং ওরা আমাকে বলে ওঠে যে পানি কই গেল। একটা কথা বলতে ভুলেই গেছি, আসলে সে রাতটা ছিল অনেক অন্ধকার, এতটাই অন্ধকার যে মানে একটু দূরে খালে চোখে দেখাই যায় না। আমরা আর কি মোবাইলের ফ্ল্যাশ লাইট মেরে আমরা ব্যাক করতেছিলাম। তো ওই অন্ধকারে যখন নৌকার বৈঠাতে কোনো পানি পাচ্ছিলাম না, ওরাও পাচ্ছিল না, তখন ফ্ল্যাশটা ওরা একটু সামনের দিকে মারে, এবং আমিও চোখ করে রয়েছি, এবং সামনের দিকে ওরা ফ্ল্যাশটা মারার পরে যা দেখতে পাই সেটা দেখার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। আমরা দেখতে পাই বিশাল প্রকৃতির একটা অবয়ব দানব আমাদের নৌকা থেকে 20-30 হাত দূরে, তার 2টা হাত দিয়ে আমাদের নৌকাটা সন্নিতে উঁচা করে রাখছে, এবং আমরা সে উঁচাতেই রয়েছি, এবং এর কারণে আমরা আসলে পানি পাচ্ছি না। এবং তার চোখ দুটো লাল টকটকে বিশাল আগুনের গলার মতো, আর তার দাঁত দুটা অনেক বড় বড় বের করা 2টা দাঁত, এবং 2টা দাঁত দিয়ে মনে হচ্ছে তাজা রক্ত যেরকম বয়ে পড়ে ওরকম রক্ত পড়তেছে। কি একটা অবস্থা! এই দৃশ্য যখন চোখের সামনে দেখি তখন আসলে নিজেদেরকে আমরা ধরে রাখতে পারি না, এবং আমরা ওখানে নৌকার উপরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর ঠিক কতটা সময় কেটে যায় এটা আসলে বলা বাহুল্য। আমাদেরকে আবিষ্কার করি, আমরা যেখান থেকে নৌকাটা নিয়ে আমরা গেছিলাম আর কি দেখতে, আমরা দেখি আমাদের সেই ঘাটে নৌকার উপরেই আমরা পড়ে আছি, এবং আমাদের চারপাশে 3-4 জন লোকজন, এবং তারাই আমাদের ওখান থেকে ধরে নিয়ে আমাদের বাসায় নিয়ে যায়, এবং যার যার বাসায় তার পৌঁছে দেয়। তো আমরা আমাদের নিজেদের মতো করে শুয়ে পড়ি, এবং পরের দিন যে সকাল 11টায় আমাদের ঘুম ভাঙে, তখন বিছানা থেকে উঠতে আর পারি না। তার কারণ শরীরে একটুকু শক্তি নেই, আর প্রচণ্ড জ্বর গায়ে, এতটাই জ্বর যে একটা স্বাভাবিক মানুষ উঠে দাঁড়াতেই পারবে না, এরকম জ্বর গায়ে। এবং আমাদের ওই 4 বন্ধুরও নাকি ওদের একই অবস্থা, ওইরকম অবস্থা হয় অনেক জ্বর নিয়ে। তারপর সে জ্বর থেকে সুস্থ হতে হতে আমাদের ডাক্তার দেখানোর পরে আরও 3-4 দিন লেগে যায়, এবং এক পর্যায়ে আমরা সুস্থ হই। তো এই ঘটনার সমাপ্তিটাই আসলে এখানেই ঘটে। তো জানি না ঘটনাটি আপনারা আসলে কতটুকু সত্যিভাবে নেবেন, কিন্তু এটা যে আমাদের 5 জনের সাথে বাস্তব জীবনের সাথে ঘটে গেছে, সেই রাতের কথা চিন্তা করলে আজও অনেক ভয় লাগে।
আর তারপর থেকে আমরা আর কখনো ওইভাবে পূজা উৎসব দেখতেও যাইনি। গেলেও হয়তো বা দিনের বেলায় কোনো দিনের বেলায় টেলায় গেছি, তা নৌকা নদী পথে না, ওই এমনিতেই হাঁটা পথে গেছি, না হলে কোনো যানবাহনের পথে গেছি, গিয়ে দেখে আসছি। তো এই ছিল ঘটনা। তো আর একটা কথা, ওই যে আমি বলছিলাম যে এই ভূত এফএম দেখতে দেখতে, ভূত.com দেখতে দেখতে আসলে ঘুম আসাটা আমার একটা পেশা নেশা এক প্রকার যাই বলেন। তবে এর প্রতি যে এই আসক্তিটা নিয়ে একটা ঘটনা, সে ঘটনা আমি এখন বলবো। ঘটনাটি ঘটে আসলে বেশি দিন না, এই তো 6 মাস হলো। আমি আর কি যখন ভূত.com শুনি তখন আমার কানে দুই কানে দুটো হেডফোন লাগাই এবং হেডফোনে ভূত.com শুনে ঘুম আসতে অনেক বেশি, মানে ভয়ের সাথে অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত যেহেতু এটা আমার রুটিন বরাবরের মতো, আমি ওই দিনও শুয়ে পড়ি এবং শুয়ে রাত তখন বাজে 11টা। তো আমি শুয়ে পড়ি এবং শুয়ে আমার ঠিক মনে আছে আমি আফনান ভাইয়ের 3টা না 4টা ঘটনা আমি শুনতে থাকি একটানা, অর্থাৎ 11টার সময় ঘুমাই এবং এই 3টা না 4টা ঘটনা শুনতে আমার সম্ভবত সময় বেজে যায়, টাইম বেজে যায় 12টা 15 কি 16 এরকম সময়। তো এই আফনান ভাইয়ের একটা ঘটনা শুনতে শুনতে আমি এক প্রকার খেয়াল করি যে আমার শরীরে কোনো বল শক্তি পাচ্ছে না এবং মনে হচ্ছে কি যেন আমাকে একটা কি যেন আমার উপর একটা ভর করছে এবং আমাকে অনেক প্রচণ্ড শক্তি দিয়ে আমাকে চেপে ধরছে এবং আমার কথা বলার মতো কোনো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। এবং আমি চোখ দিয়ে দেখতেছি যে আমার ঠিক বাম পাশে কি কালো কুৎসিত একটা চেহারা, ভালোভাবে বোঝা যায় না, কিন্তু যে এতটাই কালো, মানে কালোর ভিতরে মিলে গেছে কিন্তু কালো। যেহেতু আমার ঘরে লাইট অফ করে আমি ঘুমাই, ওই জিনিসটা এতটাই কালো, আমার তো তখন কথা বলার মতো কোনো অবস্থা নেই, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেছি আমার বার পাশে কালো একটা অবয়ব মতো দাঁড়াইয়ে আছে, আমাকে যে চেপে ধরে রাখছে। আমি আসলে আমার দমটা অনেক বন্ধ লাগতেছে এবং মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে। এবং তখন আমি কোনোভাবে, যখন আমি ছোটাছুটি করে আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি কিচ্ছু নাড়াইতে পারতেছি না, আমি যখন এক পর্যায়ে যখন আমার হাত পা কিচ্ছু চলতেছে না, আমি নাড়াইতে কথা বলতে পারতেছি না, তখন আমি অনেকটা সময় এরকম যাওয়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এবং মনে হচ্ছে এই বুঝি মরেই গেলাম, এ বুঝি আমাকে মেরে ফেললো। তখন আমার মনে আসে যে আমাকে সূরা পড়তে হবে এবং আমি সূরা জানার ভিতরে আমি সূরা ইখলাস জানি আর হচ্ছে সূরা ফাতিহা জানি এবং আরও কিছু সূরা জানি, কিন্তু ওই সময়টাতে আমার সূরা ফাতিহা আমি 2বার পড়ি এবং 2বার পড়ার পরে আমি সূরা ইখলাস 3বার পড়ি। এবং কি হয়, 3বার সূরা ইখলাস যে 3বার পড়ি এবং 3বার পড়ার সাথে সাথে মনে হলো আমাকে ছেড়ে দিল এবং আমি যেন অনেকটা ঘাম শরীর নিয়ে, মানে আমার রুমে কিন্তু ফ্যান চলতেছে কিন্তু আমার শরীরে এত পরিমাণ ঘাম, মানে শরীরটা একদম ভিজে গেছে, এরকম একটা অবস্থা। তো আমাকে যখন ছাড়ছে আমি তখন চিল্লায় উঠি এবং চিল্লায় ওঠার সাথে সাথে আমার পাশের রুম থেকে আমার মা বাবারা আসে। মা বাবারা এসে আমাকে বলে কি হয়েছে। পরে আমি রুম খুলে বেরোই বলি যে এই ঘটনা। তো পরে মা বাবারা ওই আগুনে একটু সেকা দিয়ে দেয়। তো ওই দিন রাত্রে ভয়তে আর ঘুমে আসে না, ওই দিন ওইভাবে অমনি কাটাই দিই জেগে। তো আসলে এই ঘটনাটা যে আসলে কি জন্য কোন প্রেক্ষাপটে যে ঘটলো এই জিনিসটা আমার মাথায় আজও আসে না, যে আসলে কোন বিষয় নিয়ে এই ঘটনাটি আমার সাথে ঘটছে। অনেকেই বলে যে বোবাই ধরলে নাকি এরকম হয়, কিন্তু আমার হাত পা মানে ওইরকম কোনো কোয়ালিটি ছিল না। আমার হাত পা ভাঙা ছিল। আমি যেভাবে সময় আমি কখনোই ওইভাবে যেভাবে ঘুমাইলে আর কি বোবাই ধরে আমি ওইভাবে ঘুমাই না, আমি ওর উল্টাটা সবসময় ঘুমাই। কিন্তু আসলে ওই জিনিসটা ওইভাবে ওই দিন আমার সাথে ওইরকম সমস্যা সৃষ্টি করলো, আসলে এই জিনিসটা আমার মাথায় আজও আসে না। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই রেকর্ডিংটা শোনায়েন। এবং আমার কাছে আরও অনেক ঘটনাই আছে যেগুলা আসলে আমার নিজের সাথে আরও একটা ঘটনা ঘটে যাওয়া ঘটনা আছে এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আছে এবং আমার এক দাদার সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে। তো যদি ঘটনাটি এটা প্রচার হয়, যদি সুযোগ করে দেন পরবর্তীতে, তাহলে ওই ঘটনাগুলি আমি শেয়ার করতে পারবো।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন।